আপা, আয়সা পড়ছি। সিএনজিওয়ালার ডাকে তে মাথা সোজা করে। সবকিছু কেমন ঘুরছে, চোখ দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। একটু সময় নিয়ে বসে রইল সিএনজিতে চুপ করে। এরপর ধীরে ধীরে সিএনজি থেকে নেমে দাঁড়ায়। ব্যাগ থেকে কত টাকা যেন বের করে লোকটার হাতে দেয়। ঢুলতে ঢুলতে বাড়ির দিকে এগিয়ে যায়। সিএনজিওয়ালাও অবাক হয়। মেয়েটা তাকে 500 টাকার নোট ধরিয়ে দিল কেন? ভাড়া তো হয়েছে 200 টাকা। দ্রুত সিএনজি থেকে লোকটা নেমে তের পিছে গিয়ে বলে, আপা, আপনার বাকি টাকা। তে কথা বলতে পারছে না, তবুও হালকা হেসে ছোট্ট করে বলে, দিয়ে দিন চাচা। লোকটি বাকি টাকাটা তের হাতে দিয়ে দেয়। তে মৃদু স্বরে বলে, আপনি খুব ভালো চাচা। কথাটা বলে বাড়ির দিকে এগিয়ে যায়। সিএনজিওয়ালা লোকটি সেখান থেকে চলে যায়। তে মেন গেট ধরে দাঁড়িয়ে পড়ে। গেটের দারোয়ান তেকে এভাবে দেখে দ্রুত এগিয়ে এসে বলে, ঠিক আছে মা। তে মাথা নাড়িয়ে বলে, চাচা, ভেতর থেকে একটু কাউকে ডাকবেন, আমি হাঁটতে পারছি না। বয়স্ক লোকটি দ্রুত দৌড়ে ভেতরে গেল। মেন গেট থেকে ভেতরে রাস্তার মতো বেশ অনেকটা জায়গা পেরিয়ে একদম মাথায় জাংকুকদের বাড়ি। দারোয়ান ভেতরে গিয়ে কাজলকে ডেকে আনে। কাজল বাইরে এসে তেকে এভাবে দেখে অবাক হয়। সবচেয়ে অবাক হয় তেকে একা দেখে। আশেপাশে লিসাকে খুঁজে। তেকে জিজ্ঞেস করে লিসার কথা। তে মৃদু স্বরে বলে, ওরা আসবে, আমায় ঘরে দিয়ে এসো প্লিজ আপু। কাজল অসহায় চোখে তাকালো তের দিকে। তের থেকে সে 2 বছরের বড়। তে সেই থেকেই তাকে আপু বলে ডাকে, নাম ধরে ডাকতে বলে, অথচ ডাকে না। কাজল জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে ভাবি? তে কিছুই বলে না। কাজলকে ধরে ধীর পায়ে বাড়ির দিকে এগিয়ে যায়। কাজল আবারও জিজ্ঞেস করলে তে দুর্বল কণ্ঠে তবে শক্ত গলায় বলে, আমি তোমার ভাবি নই বুঝলে। নাম ধরে ডাকতে না পারলে ডাকবে না আমায়। কাজলের মুখটা একটুখানি হয়ে যায়। তে তো এভাবে কথা বলে না তার সাথে। কিন্তু আজ কি হলো? একটু পর তে ঢোক গেলে বলল, সরি আপু, ভাবি ডাক ভালো লাগে না। তুমি আমায় নাম ধরে ডাকলে আমার খুব ভালো লাগে। কাজল মৃদু হাসলো, মাথা নেড়ে আচ্ছা বলল। তেকে কাজল তের ঘরে রেখে আসে। এরপর তের কথা অনুযায়ী দ্রুত একটা ওষুধ আর পানি এগিয়ে দিলেই তে খেয়ে নেয়। গা থেকে বোরখা ছেড়ে খোপা করা চুলগুলো খুলে দেয়। এরই মাঝে জিন তের ঘরে এসে তেকে একা দেখে অবাক হয়। এগিয়ে এসে বলে, লিসা কোথায়, আর তুমি একা কেন? তে জিনের দিকে তাকালো। জিন আরও কিছু বলতে গিয়ে থেমে যায়। তেকে কেমন অস্বাভাবিক লাগলো তার কাছে। চোখ মুখ কেমন ফোলা, লাল। বাম গালে চোখ পড়লে দেখলো 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। তে অতিরিক্ত ফর্সা হয়, এতটুকুতেই দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। জিন ঢোক গেল। ঘন্টা 1 আগেই জাঙ্কুকের বাবা জাঙ্কুককে না পেয়ে রেগে বেরিয়ে গিয়েছে। অফিসে কাজ ছিল, অথচ জাঙ্কুক সেখানে যায়নি। তার মানে তের সাথেই ছিল জাঙ্কুক, আর মেয়েটাকে আবারও মেরেছে। জিন কি বলবে বুঝলো না। জাঙ্কুকের বাবা যদি জানে জাঙ্কুক আবারও তেকে মেরেছে, তাহলে বাবা ছেলের মাঝেই তো একটা যুদ্ধ লেগে যাবে। জিনের ভাবনার মাঝেই তে গলা ঝেড়ে মৃদু হেসে বলে, কিছু বলবেন মা? জিনের ধ্যান ভাঙে। এগিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি কি অসুস্থ? আর লিসা কোথায়? তুমি একা কেন? তে মুখে হাসি নেই, আধো আধো স্বরে উত্তর দেয়, আসলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, তাই চলে এসেছি। আপু আসবে একটু পরে। জিন তের দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। মেয়েটা কেমন যেন। থাপ্পড় যে খেয়েছে এটা জিন ভালো করেই বুঝলো। আবার কেঁদেছেও, কিন্তু কিভাবে হেসে হেসে কথা বলছে মেয়েটা। জিন দীর্ঘশ্বাস ফেলে বলে, জাঙ্কুক তোমায় আবার মেরেছে? তে তে অবাক হয়, কিভাবে বুঝলো? তে কিছু বলার আগে জিন হতাশার স্বরে বলে, খেয়েছো? তে মাথা নেড়ে বলে, জি, এসে ওষুধ খেয়েছি। জিন তখন বলল, আচ্ছা একটু ঘুমাও তাহলে, ভালো লাগবে। কথাটা বলে জিন রুম থেকে চলে গেল। তের চোখ জোড়া পানি। জিন বেরিয়ে গেলেই কাজল তের পাশে এসে বলে, ভাবি, ভাইজান তোমায় মারছে, সেজন্য কাঁদছো? তে হেসে বলে, তার জন্য কাঁদতে আমার বয়ে গেছে। তুমি আমার ভাবি ডাক ছাড়তে পারছো না, এর জন্য কাঁদছি আমি। কাজল মানল না। তে মজা করার মানুষ সে জানে। এরপর কাজল মন খারাপ করে বলল, ভাইজান এমনিতে খুব ভালো, রাগ হইলে একটু অস্বাভাবিক আচরণ করে, তুমি মন খারাপ করো না। তে ঝাপসা চোখ মুছে বলে, থাপ্পড় খেয়ে বাচ্চারা কাঁদে আপু, আর বড়রা কাঁদে ছোট্ট ছোট্ট শব্দ শুনে, কারণ ওগুলোর ভার থাপ্পড়ের চেয়ে অনেক বেশি হয়। কাজল বোকা চোখে তেয়ের দিকে তাকিয়ে রইল।
তে কথাটা বলে বিছানা থেকে নেমে ধীরে ধীরে ওয়াশরুমে যায়। এরপর দেয়াল ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বারবার মনে পড়ে জাঙ্কুকের সেই কথা, ডিভোর্স ইজ বেটার। এই মেয়ের কাছে থাকার চেয়ে তাকে ডিভোর্স দিয়ে দেওয়াটাই ভালো। কথাটা চিন্তা করলেই তের চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। আর ভাবে, কি আশ্চর্য, আমার খারাপ লাগছে কেন? ভালোই হবে, ওই পাষাণ লোকটা আমাকে ছেড়ে দিলে আমার আর সেই লোকের হাতে মার খেতে হবে না। কিন্তু তে চায় না যে ওই পাষাণ লোকটা তাকে ছেড়ে দিক। আরও দুটো থাপ্পড় দিয়ে তাকে রেখে দেওয়া যায় না? তে না হয় বোবা হয়েই থাকবে। নিজের ভাবনায় নিজের উপরই কেমন বিরক্ত হলো তে। আর ভাবলো, থাকবো না আমি এখানে। মানুষ কত ভালোবাসা পেয়েও সম্পর্ক থেকে বেরিয়ে আসে, আর ওই লোকটা শুধু থাপ্পড় দেয় আমাকে। তাহলে লোকটা থাপ্পড় খেয়ে আমি সেই সম্পর্ক থেকে বের হতে পারবো না কেন? তবুও কেন যেন কষ্ট হয় তের। নিজেকে সামলে কোনো রকমের অজু করে বাইরে বেরিয়ে এসে নামাজ পড়ে নেয়। এরপর ঘরের দরজা ভিড়িয়ে শুয়ে পড়ে। জাঙ্কুক গাড়ি নিয়ে কত জায়গায় যে খুঁজলো তেকে সে নিজেও জানে না। ভীষণ অসহায় লাগছে নিজেকে। তের উপর এত বেশি রাগ হলো তা বোঝানো দায়। ধীরে ধীরে গাড়ি চালিয়ে তার বাসার দিকে যায়। নজর রাস্তার আশেপাশেই ছিল। সুগা তার গাড়ি নিয়ে তেকে খোঁজায় ব্যস্ত। যে হোক লিসা আর জিমিনকে বাড়ি নিয়ে গিয়েছে। জিন জাঙ্কুকের ফোনে অনেকবার কল দিয়েছে, জাঙ্কুক একবারও কল রিসিভ করে নাই। জিন উপায় না পেয়ে বাধ্য হয়ে সুগার নাম্বারে কল দেয়। তে একা কেন বাসায় আসলো, আর লিসা কোথায়, জাঙ্কুকই বা কোথায়, সব জানতে চায় জিন। ভীষণ চিন্তিত জিন জাঙ্কুককে নিয়ে, সাথে তেকে নিয়েও। কি করবে এদের কিছুই বুঝতে পারছে না সে। তোর বউ বাড়ি গিয়েছে। জাঙ্কুক গাড়ির দরজা খুলে এক পা বাইরে বের করে ড্রাইভিং সিটে বসে। চোখগুলো অসম্ভব লাল। সুগার কথা শুনে মৃদু স্বরে বলে, ও ওকে, বাড়ি যা, রাত হয়েছে। মামা মামি দুজনে কল দিয়েছিল রে জাঙ্কুক, অনেকবার। জাঙ্কুক কিছুই বলল না। সুগা হতাশার শ্বাস ফেলে বলে, এতক্ষণ যাকে মরার মতো খুঁজলি, খবর পেয়ে যাচ্ছিস না কেন বাড়ি? জাঙ্কুক রাগে চিৎকার করে বলে, ওর কাছে গেলে ও আমার হাতে আগে বেহিসাব থাপ্পড় খাবে। ওর সাহস কি করে হয় এই রাতে একা একা বাড়ি যাওয়ার? সুগা পাশে দাঁড়িয়ে চুপ করে থাকলো কিছু সময়। এরপর চিন্তিত কণ্ঠে বলল, তুই কি করেছিস তের সাথে, মনে নেই? জাঙ্কুক কিছুই বলল না। রাগে শরীর কাঁপছে তার। চোখ বুজে লম্বা শ্বাস টানে। সুগা কিছুটা রেগে বলে, তুই আবার মেয়েটাকে মেরেছিস? কি চাইছিস কি জাঙ্কুক, বল তো? জাঙ্কুক বেশ কিছুক্ষণ শান্ত হয়ে থাকে। এরপর শক্ত গলায় বলে, ওই মেয়েটাকে খুন করতে চাইছি। সুগা রেগে বলে, জাঙ্কুক, তোর বোঝা উচিত তের বয়স মাত্র 15। তোর হাফ বয়সী একটা মেয়ে, বাচ্চা মেয়ে। ওকে প্লিজ সেভাবেই ট্রিট কর। মেয়েটার কাছ থেকে বড় মেয়েদের মতো আচরণ আশা করা বন্ধ কর, নয়তো তুই যা চাস সেটাই কর। ডিভোর্স দিয়ে দে তেকে, কারণ তোদের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। মেয়েটার জন্য আমার ভীষণ খারাপ লাগে। জাঙ্কুক কিছুই বলো না। সুগা অবাক হয়। ডিভোর্সের কথাটায় জাঙ্কুক কেমন যেন শান্ত হয়ে যায়, যেন ভাবতে বসে কিভাবে ডিভোর্স হবে। অর্থাৎ জাঙ্কুক সত্যি ডিভোর্সের ব্যাপারে ভাবছে। সুগা কিছুই বলল না। এভাবে মার খাওয়া, এদের রিলেশন এমন অস্বাভাবিকতা, এর চেয়ে হয়তো ডিভোর্সটাই বেটার। সুগা তখন মৃদুস্বরে বলল, বাড়ি যা জাঙ্কুক। জাঙ্কুক আরও দুটো সিগারেটের ধোঁয়া উড়িয়ে গাড়ি স্টার্ট দেয়। সুগার কপালে চিন্তার ভাঁজ। রাত প্রায় 1টার কাছাকাছি। জাঙ্কুক বাড়িতে এসে চাবির সাহায্যে লক খুলে ভেতরে যায়। ডাইনিংয়ে বসে নামজুন ছেলের অপেক্ষা করছিলেন। জাঙ্কুককে এভাবে খালি গায়ে দেখে তিনি বিস্ময় নিয়ে তাকালো। এগিয়ে এসে বলল, তোমার এই অবস্থা কেন জাঙ্কুক? জাঙ্কুক তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলল, কাঁদছিল বাবা। কাঁদছিল মানে? এভাবে খালি গায়ে বাইরে থেকে কি কাজ করে আসলে জাঙ্কুক? ভদ্রলোক বুঝলেন না। নামজুন মূলত জাঙ্কুক অফিসে না যাওয়ায় রেগে আছে। তের ব্যাপার তিনি জানেন না। জাঙ্কুক অফিসে যাবে বলেও আর যায়নি। নামজুন রেগে বলল, তুমি কি পণ করেছো আমাদের বিজনেসের ধস নামিয়েই ছাড়বে? জাঙ্কুক বিরক্ত হলো। সিঁড়িতে উঠতে উঠতে বলল, নেক্সট ডে সব সামলে নেব, ডোন্ট ওয়ারি। কথাটা বলে জাঙ্কুক দ্রুত পায়ে তার ঘরে চলে যায়। নামজুন ফোঁস করে শ্বাস ফেলল আর ভাবল, এই ছেলে আর ভালো হলো না। নামজুন ভীষণ হতাশ হলো। সামলে নেবে বলেছে যখন, নিবে সামলে হয়তো। যখন যা মনে হবে করবে, বলেও লাভ নেই এই ছেলেকে।
এই যেমন তেকে এনে রেখেছে, এক্সামের মাঝে কেন আনলো তার কারণও বলে না। নামজন কাজে ব্যস্ত থাকায় তের সাথে তার সেভাবে কথাও হয়নি, ফলে শুনতেও পারেনি কেন এনেছে তেকে। বিরক্ত হয়ে নামজন তার ঘরে চলে যায়। জাঙ্কুক তার ঘরে গিয়ে আগে শাওয়ার নেয়, প্রায় 30 মিনিট সময় নিয়ে, চোখে মুখে রাগের আভা। যখনই ভাবছে তে এই রাতে একা একা এই পথে এসেছে, তখনই মাথা পুরো গরম হয়ে যাচ্ছে। নিজেকে সামলাতে চায় কিন্তু ব্যর্থ। ইচ্ছে করছে আগে ওই তেকে গিয়ে থাপ্পড় দিয়ে রাস্তাঘাটে একা ঘোরার স্বাদ মেটাতে। শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে জাঙ্কুক। একটা কালো ট্রাউজার পরে নিল, তবে শরীরে কিছু জড়ালো না, খালি গায়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। তের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়, নিজেকে সামলানোর চেষ্টা করে। দরজা ঠেলে ভেতরে চোখ পড়লে মুহূর্তেই চোখ জোড়া শীতলতায় ভরে যায় জাঙ্কুকের। রাগ আপনা আপনি নিভে যায়। ঘরের ভেতরে প্রবেশ করে দরজা ভিড়িয়ে দেয়। ঘরের লাইট জ্বালিয়ে ঘুমিয়েছে কেন তে বুঝতে পারল না জাঙ্কুক। ধীর পায়ে এগিয়ে এসে তের মাথার কাছে দাঁড়ায়, গভীর দৃষ্টিতে তের দিকেই তাকিয়ে আছে। তে জাঙ্কুকের ঘরে ঠিক যেভাবে ঘুমিয়েছিল আজও সেভাবেই ঘুমিয়েছে। দরজা বরাবর মাথা রেখেই, বিছানার কিনারায় মাথা রেখে চুলগুলো ছেড়ে দেওয়া, যা মেঝে ছুঁয়েছে। ফ্যানের বাতাসে মেঝে ছুঁয়ে থাকা তের চুলগুলো মৃদুভাবে দুলে। তের বাম গালে চোখ পড়লে জাঙ্কুক ঢোক গেলে 5 আঙ্গুলের দাগে স্পষ্ট। চোখ বুজে শ্বাস ফেলল। একটু পর তের মাথার কাছে ডান পা ভাঁজ করে বসে জাঙ্কুক। সামান্য ঝুঁকে তের বাম গালে তার ডান হাতের আঙ্গুলগুলো ছোঁয়ালে তে ঘুমের মাঝে কেঁপে ওঠে। জাঙ্কুক তের বন্ধ চোখের পাতায় দৃষ্টি দেয়। ফুলের পাপড়ি নেয় মসৃণ ফর্সা দীর্ঘ চোখের পাতায় ডান হাতের বুড়ো আঙ্গুল দ্বারা আলতো করে ছুঁয়ে দেয়। তে ঘুমের ঘোরে ডান কাত হয়ে জাঙ্কুকের দিকে হেলে আসে। জাঙ্কুক তের পুরো মুখটা নিখুঁতভাবে দেখল। দৃষ্টি ঘুরিয়ে ডান গালে চোখ স্থির করে। ফর্সা গালে লালচে দাগগুলোর দিকে অসহায় চোখে কিছু সময় তাকিয়ে থাকে। এরপর বসা থেকে উঠে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ফ্রিজ থেকে বরফ নিয়ে আসে হাত ভর্তি করে। আবারও তের পাশে বসে আলতো হাতে তের গালে বরফ লাগিয়ে দেয়। তে কেঁপে উঠে এগিয়ে এসে তার হাতের কাছে জাঙ্কুকের বা হাত পেয়ে হাতের তালুর উপর ডান গাল রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। জাঙ্কুক ঝুঁকে আছে তের উপর। তের মুখের দিকে চেয়ে ডান হাতে আবারও তের গালে বরফ লাগিয়ে দেয়। এরপর তে আর নড়ে না। জাঙ্কুক সময় নিয়ে বরফ দিয়ে দিল তের গালে। এরপর ডান হাতের ছোট ছোট বরফের টুকরোগুলো ছুঁড়ে ফেলে দেয়। ভেজা গালে চুলের কিছু অংশ হেলে আসলেই হাত বাড়িয়ে তা কানের পিঠে গুজে দেয়। ঢোক গিলে মুখ নামে ভেজা গালে ঠোঁট বসায় জাঙ্কুক। কতক্ষণ যেভাবে থাকলো তার কোনো ঠিক নেই। তে নড়ে উঠলে জাঙ্কুক তের গাল থেকে ঠোঁট সরিয়ে নেয়। মাথা খানিক উঁচু করে তের ফোলা ফোলা মুখে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর তের কানের কাছে মুখ নিয়ে গলা নামিয়ে মৃদু স্বরে বলে, সরি ফর এভরিথিং। কথাটা বলে কানের পিঠে শব্দ করে একটা চুমু খায়। তে ঘুমের মাঝে ফুপিয়ে ওঠে। জাঙ্কুক দ্রুত তের মুখের দিকে তাকায়। চোখ বন্ধ তের, কি যেন বিড়বিড় করে। জাঙ্কুক আর একটু এগিয়ে গেলেই আদো আদো স্বরে শুনতে পায়, বাবা মেলায় যাওয়ার কথা বলে ফাঁকি দিয়ে আকাশে চলে গেল। বাবা, ও বাবা। কথাগুলো খুবই অস্পষ্ট শোনায়। বন্ধ চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে তের। জাঙ্কুকের বা হাতে তে ডান গাল পেতে রাখায় জাঙ্কুকের হাতের তালুতে টুপ টুপ করে মেয়েটার চোখের পানি গড়িয়ে পড়ে। জাঙ্কুক ঢোক গিলে তের দিকে চেয়ে থাকে। চোখে মুখে অসহায়ত্ব ভিড় করে। তেকে চিৎ করে শোয়ায়। মুখ নামিয়ে তের ডান চোখের কিনারায় ছোট্ট করে একটা চুমু দেয়। বা হাতে তের বা চোখের কোণ মুছে দেয়। এরপর তেকে কোলে তুলে লম্বা করে বালিশে শুয়ে দেয়। উঠে গিয়ে ঘরের লাইট অফ করে দেয়। বাম কাত হয়ে তের পাশে শুয়ে পড়ে জাঙ্কুক। তের পেট জড়িয়ে তেকে টেনে তের পিঠ তার বুকে লাগিয়ে শুয়ে দেয়। এরপর তের পেট থেকে হাত সরিয়ে নেয়। হাত বাড়িয়ে তেকে আর ধরল না। দুহাত আড়াআড়িভাবে বুকে ভাঁজ করে নেয়। লম্বা শ্বাস টেনে চোখ বুজে। ফ্যানের বাতাসে তের চুলগুলো জাঙ্কুকের মুখের উপর লুটোপুটি খায়। জাঙ্কুক সরালো না চুলগুলো। উঠে গিয়ে তার স্বভাব সুলভ ফ্যান অফ করে এসি ছাড়ল না। শক্ত হয়ে চোখ বুজে রইল। সকাল সকাল চিৎকার চেঁচামেচিতে তের ঘুম ভেঙে যায়। পিট পিট করে চোখ খুলে তাকায়তে ঘরময় দিনের ঝাপসা আলো দেখে বুঝলো সকাল হয়ে গিয়েছে, কিন্তু সে উঠতে পারেনি।
এমন জোরে জোরে কথা বলছে কি? ধীরে ধীরে বিছানা থেকে নেমে ভিড়ানো দরজা খুলে বাইরে নজর দিলে জাঙ্কুক আর নামজনকে মেন গেটের কাছে দাঁড়িয়ে কথা বলতে দেখে। এখানে দাঁড়িয়ে স্পষ্ট সব শোনা যাচ্ছে। নামজুন জাঙ্কুকের উপর রেগে বলল, টেকে রেখে দ্রুত ফিরবে। জাঙ্কুক গম্ভীর গলায় বলল, সরি, ওকে নিয়ে যেতে পারবো না। নামজুন রেগে যায় আর বলে, পারবে না মানে? তাহলে এখানে এনেছিলে কেন? কাজ ছিল তাই। টেকে দিয়ে কি কাজ তোমার? কাজ করেছো ভালো কথা, এখন ওকে রেখে আসো। ওর এক্সাম ভুলে গিয়েছে জাঙ্কুক? জাঙ্কুক বিরক্তি মাখা কণ্ঠে বলে, তুমি রেখে এসো, আমি অফিস সামলে নেব। নামজুন নিজেকে শান্ত করে। তার ভাবনা, তে আর জাঙ্কুক একসাথে থাকলে তাদের সম্পর্কের উন্নতি হবে। তে রিলেটেড কাজগুলো তিনি জাঙ্কুকের কাঁধে দিতে চায়। অতঃপর বলে, তেকে তুমি রেখে আসবে, এটাই আমার শেষ কথা। জাঙ্কুক রেগে হঠাৎই চিৎকার করে ওঠে আর বলে, বলেছি তো ওই স্টুপিডকে রেখে আসতে পারবো না। গলায় বাচ্চা ঝুলিয়ে দিয়েছ, চুপ আছি, আর বাড়াবাড়ি করো না, আমাকে শান্তিতে থাকতে দাও। কথাটা বলে হন হন করে বাইরে বেরিয়ে যায়। নামজুন কি বলবে বুঝলো না। নীরব চোখে চেয়ে দেখলো শুধু ছেলের দিকে। তিনি ছেলেকে নিয়ে ভীষণ হতাশ। তবে তের কি হবে? তে ধীর পায়ে ঘরের ভেতর আসে, এরপর দরজা ছিটকিনি লাগিয়ে দেয়। পানিতে টইটুম্বুর চোখ থেকে দুফোঁটা জল কণা টুপ করে গড়িয়ে পড়ে। দেয়াল ঘড়িতে দেখলো সকাল 6টা বাজে। ওয়াশরুমে গিয়ে উজু করে এসে নামাজ পড়ে নেয়। এরপর গায়ে বোরখা জড়িয়ে নেয়। সাথে এমনিতেও কিছু আনেনি, তাই আর কিছু নিতে হলো না। হাতে পার্স নিয়ে ঘর থেকে বের হয়। আশেপাশে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটু এগিয়ে গিয়ে কাজলকে পেয়ে বলল, আপু, এখন কাউকে বলো না আমি যাচ্ছি, আমি পৌঁছে বাবাকে কল করে বলে দিব। কাজল ডাইনিং টেবিলের উপর কাচের গ্লাস রেখে অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছ তুমি? তে মৃদু হেসে বলে, গ্রামে। তুমি এক্ষুনি কাউকে বলো না প্লিজ। কাজল অবাক হয়ে বলে, এত দূরের রাস্তা তুমি একাই যাবা? দাঁড়াও, আমি চাচারে বলি। তে কাজলের হাত আটকে বলে, বলো না আপু, আমি পারবো। একা চলতে না শিখে রাখলে পরে যে প্রবলেম হবে। লাস্ট কথাটা কেমন মলিন গলায় বলল তে। এরপর আবারও মৃদু হেসে বলে, আমার এক্সাম, বুঝলে? গ্রামে গিয়ে পড়বো, এখানে বইও নেই। আসছে আপু, বাই। কথাটা বলে ডান হাতে একটা পার্স নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে সামনে তাকালে মেন গেট দিয়ে জাঙ্কুককে ঢুকতে দেখে। মাথা নিচু করে জাঙ্কুক এগিয়ে আসছে। তে ঢোক গেলে আর ভাবে, এই লোকটা যদি আমাকে দেখে নেয় তাহলে যে কি করবে সেসব নিয়ে আর ভাবতে চায় না তে। এই মুহূর্তে কোনো মতে সে জাঙ্কুকের সামনে আসতে চায় না, এমনকি জাঙ্কুকের থেকে নিজেকে আড়াল করে রাখতে চায়।